বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে চেয়ে দেখি, ছাতার মতো বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ, জাম বট কাঁঠালের হিজলের অসথের করে আছে চুপ। ফণিমনসার ঝোপে সটিবনে তাহাদের ছায়া পড়িয়াছে। মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে, এমনই হিজল বট তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ। কবি কাজী নজরুল সেই কত বছর আগে লিখে গেছেন, একই বৃন্তের দুটি কুসুম হিন্দু মুসলমান। তেমনি একই বৃন্তে একই নারীর টানে গড়ে ওঠা দুটি দেশ, ভারতবর্ষ ও বাংলাদেশ, যার প্রকৃতি, ভাষা ও সংস্কৃতির মেলবন্ধন মৈত্রী স্থাপন করেছে আজন্মের। সেই বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হয়েছে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মাইক্রো ক্রেডিটের জনক ডক্টর মোহাম্মদ ইউনূসকে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে বৃহস্পতিবার শপথ নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাত 9:45 নাগাদ ঢাকার বঙ্গভবনে শপথ নেন অর্থনীতিবিদ ইউনূস। ইউনূসকে এবং আরও 13 জন উপদেষ্টাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। প্রসঙ্গত উল্লেখ্য যে বিগত জুন মাস থেকে বাংলাদেশে চলতে থাকা শান্তিপূর্ণ ছাত্র বিক্ষোভ একটি দেশব্যাপী আন্দোলনে রূপান্তরিত হয়েছিল। সিভিল সার্ভিসে 30% মুক্তিযোদ্ধা সংরক্ষণের বিরুদ্ধে শান্তিপূর্ণ ছাত্র বিক্ষোভ সরকারের কঠোর পদক্ষেপের কারণে দেশব্যাপী আন্দোলনে পরিণত হয়। আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ছাত্রদের উপর হামলা, অন-সাইট আদেশ দিয়ে কঠোর কারফিউ জারি করা এবং বিক্ষোভকারীদের রাজাকার অর্থাৎ 1971 সালের যুদ্ধের সময় সহযোগীদের সাথে যুক্ত একটি শব্দ হিসেবে তাদের লেবেল করা হয় এবং এর ফলে আন্দোলন আরও তীব্র হয়। ঘটনার এই মর্মান্তিক মোড়ে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন এবং দেশ ছাড়েন। শেখ হাসিনার পদত্যাগ তার 15 বছরের শাসনামলের আকস্মিক অবসান ঘটায়। শাসক শূন্য হয়ে পড়লে প্রধান ছাত্রনেতা নাহিদ ইসলাম বাংলাদেশের সংসদ ভেঙে দেওয়ার এবং ইউনূসকে একটি অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান। ইউনূস 6 আগস্ট নিয়োগ গ্রহণ করেন এবং স্থিতিশীলতা পুনরুদ্ধারের দায়িত্ব নেন। প্রশ্ন হলো, এই মোহাম্মদ ইউনূস কে? মোহাম্মদ ইউনূস হলেন বাংলাদেশি অর্থনীতিবিদ এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। তিনি পূর্ববঙ্গের চট্টগ্রামে 1940 খ্রিস্টাব্দে 28 জুন জন্মগ্রহণ করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস ও গ্রামীণ ব্যাংক অভিন্ন, একার্থ। গ্রামীণ ব্যাংকের শুরুর ইতিহাস থেকে জানা যায়, তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির প্রফেসর ছিলেন। সেই সময় ইউনিভার্সিটির পাশে দরিদ্রপীড়িত জোবরা গ্রামে গবেষণা প্রকল্প হিসেবে গ্রামীণ ব্যাংক প্রকল্পটি হাতে নেন। ছাত্রদের সঙ্গে নিয়ে সারাক্ষণ পড়ে থাকতেন ওই গ্রামে। সাহায্য নয়, সহযোগিতা করা, এই কর্মযজ্ঞের মন্ত্রে অনুপ্রাণিত করেছিলেন গ্রামবাসীদের। স্বল্প পুঁজিতে হরেক রকম ব্যবসায় নামালেন গ্রামের ভূমিহীন ভিত্তিহীনদের। জোবরা গ্রামের অনাবাদী জমিগুলো তেভাগা কর্মসূচির মাধ্যমে চাষাবাদের আওতায় আনা হলো। সবাই মন্ত্রমুগ্ধের মতো তার কথা শুনল এবং সফলতাও পেল। প্রত্যেকের পারিবারিক অবস্থারও পরিবর্তন হলো। স্যানিটারি ল্যাট্রিন, গৃহ নির্মাণ ঋণ, টিউবওয়েল বসানো, রাস্তাঘাট তৈরির মাধ্যমে সব কিছুর আমূল পরিবর্তন হলো। ডক্টর ইউনূস তাদের কাছে মহান ব্যক্তি হিসেবে বিবেচিত হলেন। জোবরা গ্রামের প্রকল্পটি সফলতা পাওয়ার পর টাঙ্গাইলের এক অজপাড়া গায়ে এই কর্মসূচি স্থানান্তরিত হয়। সেখানেও প্রকল্পটি জনপ্রিয়তা পায়। সাফল্যের সঙ্গে এই প্রকল্পটি বাস্তবায়িত হওয়ার পরিপ্রেক্ষিতে 1983 সালের অক্টোবর মাসে প্রকল্পের অবয়ব থেকে একটি পৃথক ব্যাংক প্রতিষ্ঠা লাভ করে। তখন ব্যাংকের মালিকানা 60% সরকারের হাতে ছিল আর 40% ছিল ব্যাংকের সদস্যদের হাতে। তখন অবশ্য এটা সরকারি ব্যাংক ছিল। পরবর্তীতে মালিকানা পরিবর্তন হয়, 25% সরকারের আর 75% সদস্যদের। গ্রামীণ ব্যাংক সাধারণত ভূমিহীন ও বিত্তহীনদের ঋণ দেয়। যারা ঋণ নেয় তারাই 100 টাকার শেয়ার কিনে মালিকানা পায়, ফলে এটাকে সদস্যদের মালিকানার ব্যাংকও বলা হয়। শহরের ব্যাংকগুলি শহরের চাকচিক্য ছেড়ে গ্রামে যেতে চায় না। তাছাড়া
সরকারি ব্যাংকে দুর্নীতি, স্বজনপ্রীতি, রাজনৈতিক পেশিশক্তির প্রভাবে সুশাসনের যথেষ্ট অভাব, দালিলিক কাগজপত্রের জটিলতার কারণে দরিদ্ররা ঋণ থেকে বঞ্চিত হতো। অন্যদিকে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে ভূমিহীন দারিদ্র জনগোষ্ঠীকে ব্যাংকিং সুবিধা পৌঁছে দেওয়া এবং আর্থ সামাজিকতার সঙ্গে সঙ্গে তারা যাতে গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে, নিজেরা যাতে দারিদ্র্যের অভিশাপ থেকে মুক্তি পেতে পারে, সেটাই গ্রামীণ ব্যাংকের মূল লক্ষ্য। ডক্টর ইউনূসের দর্শন হলো ব্যাংক যাবে ঋণ গ্রহীতার বাড়িতে, অর্থাৎ কর্মীরা ব্যাংকিং সুবিধা তার ঘরে পৌঁছে দেবে। এ কারণে গ্রামের মানুষের কাছে গ্রামীণ ব্যাংক খুবই জনপ্রিয় এবং আস্থার জায়গা হয়ে ওঠে। বর্তমানে দেশব্যাপী এর কার্যক্রম আছে। বাংলাদেশে এর শাখার সংখ্যা প্রায় 2568টি। আমানতে ব্যালেন্স 25,000 কোটি টাকা, আদায়যোগ্য ঋণের ব্যালেন্স 17,000 কোটি টাকা, আদায় হার 97%, আদায়যোগ্য ঋণের তুলনায় আমানতের শতাংশ 153। গ্রামীণ ব্যাংকের আদলে বিশ্বের 97টি দেশে এর কার্যক্রম রয়েছে এবং এই 97টি দেশের মধ্যে রয়েছে আমেরিকার মতো উন্নত দেশ থেকে ভারতের মতো উন্নয়নশীল দেশও। বিশ্বের বহু দেশের গুণীজন, সাংবাদিক, ছাত্রছাত্রী আসে এই গ্রামীণ ব্যাংকের উপর গবেষণা করতে, কিছু শিখতে এবং জানতে। তবে এই গবেষণা কাজের জন্য গ্রামীণ ব্যাংকে নির্ধারিত ফিও দিতে হয়। একেবারে নিম্ন স্তর থেকে অর্থনৈতিক ও সামাজিক উন্নতি সাধনে এবং পৃথিবী থেকে ক্ষুধা ও দরিদ্র দূরীকরণের জন্য গ্রামীণ ব্যাংকের সাফল্যের স্বীকৃতি স্বরূপ 2006 সালে নরওয়েজিয়ান নোবেল কমিটি অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও গ্রামীণ ব্যাংকে যৌথভাবে পৃথিবীর শ্রেষ্ঠ সম্মান নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করেন। নোবেল প্রাপ্তিতে হঠাৎ দেশ একদিন জেগে উঠল। বাংলাদেশের মিডিয়াতে খবরের শিরোনাম ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস ও গ্রামীণ ব্যাংক। কোনো কোনো মিডিয়ার নিউজ হেডলাইনে এরকম দেখা গেল, বাংলাদেশ নোবেল পুরস্কার পেয়েছে। ইউনূস তার নোবেল বক্তৃতার সময় বলেছিলেন, মানুষ ক্ষুধা ও দারিদ্র্যের দুঃখ ভোগ করার জন্য জন্মগ্রহণ করেন না। তবে গত কয়েক বছরে ইউনূস তার বেশিরভাগ সময় ঢাকার আদালতে কাটিয়েছেন। তার এবং তার সহযোগীদের বিরুদ্ধে মানি লন্ডারিং এবং দুর্নীতির অভিযোগ সহ প্রায় 200টি অভিযোগের বিরুদ্ধে লড়াই করছেন। 2010 সালে ইউনূস এবং গ্রামীণ ব্যাংক একটি প্রামাণ্যচিত্র মুক্তির পর তদন্তের আওতায় আসে। মাইক্রো লোনের সমালোচনা করার পাশাপাশি ছবিটি ইউনূস এবং ব্যাংক নরওয়ের অনুদানের তহবিলের অপব্যবহার করেছে বলে অভিযোগ করে। এরপরে বাংলাদেশ সরকার তদন্ত শুরু করে। 2011 সালে দেশের কেন্দ্রীয় ব্যাংক অবসরের বয়স 60 বছর বাধ্যতামূলক উল্লেখ করলে ইউনূসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে বরখাস্ত করা হয়। ইউনূস, যিনি 2000 সালেই 60 বছর বয়সী হয়েছিলেন, অবিলম্বে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ শুরু করেন। তবে বাংলাদেশের আদালত পরবর্তীতে তার অপসারণ বহাল রাখে। ইউনূস বলেন যে তার বরখাস্ত রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত এবং তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী শেখ হাসিনা সরকার দ্বারা সাজানো হয়েছে। তিনি এবং তার সমর্থকরা বারবার বলেছেন যে হাসিনা সরকার এই আইনি চাপের পিছনে দায়ী। হাসিনা যদিও এসব অভিযোগ অস্বীকার করেছে। উল্টে হাসিনা তাকে গরিবের রক্ত শোষণকারী বলে আক্রমণ করেন। পদ্মা সেতু উদ্বোধনের মধ্যেও ইউনূসকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন হাসিনা। ইউনূসের বিরুদ্ধে অপপ্রচার এবং ষড়যন্ত্রের অভিযোগ তোলেন তিনি। হাসিনার অভিযোগ ছিল পদ্মা সেতু নির্মাণে বিশ্ব ব্যাংক অর্থ বরাদ্দ করলে ইউনূসের প্ররোচনায় সেই বরাদ্দ আটকে যায়। এছাড়া অনেক সময়ই মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের সবচেয়ে বড় সুদখোর বলে ভর্ৎসনা করা হয়েছে। ইউনূস 1984 সালে রামেন ম্যাগসেসে পুরস্কার, 1987 সালে বাংলাদেশ স্বাধীনতা পুরস্কার, 1998 সালে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা হিসেবে ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার পান। 2004 সালে ফিলাডেলফিয়ার ওয়ার্টন স্কুল অব দ্য ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়া তাকে গত 25 বছরে 25 জন সবচেয়ে প্রভাবশালী ব্যবসায়িক ব্যক্তিদের মধ্যে একজন হিসাবে নির্বাচন করেন। 2006 সালে টাইম ম্যাগাজিন তাকে শীর্ষ 12 জন ব্যবসায়িক নেতার মধ্যে স্থান দেয়। তাকে এশিয়ার 60 বছরের নায়কদের মধ্যেও অন্তর্ভুক্ত করে। 2008 সালে ইউনূসকে যুক্তরাজ্যের প্রসপেক্ট ম্যাগাজিন এবং যুক্তরাষ্ট্রের ফরেন পলিসি কর্তৃক শীর্ষ 100 জন পাবলিক ইন্টেলেকচুয়ালদের মধ্যে দ্বিতীয় স্থান দেওয়া হয়।
1909 সালে ইউনুস স্লোভাকিয়ার ইনফর্মাল ইকোনমিক ফোরাম ইকোনমিক ক্লাব দ্বারা প্রদত্ত সর্বোচ্চ পুরস্কার গোল্ডেন বিয়াটেক অ্যাওয়ার্ড পান। 1921 সালে ইউনুস ক্রীড়া উন্নয়নের জন্য তার বিস্তৃত কাজের জন্য অলিম্পিক লরেল পুরস্কার পান। 1921 সালে ইউনুসকে ইউনাইটেড নেশনস ফাউন্ডেশনের চ্যাম্পিয়ন অফ গ্লোবাল চেঞ্জ পুরস্কার দেওয়া হয়। মানব মর্যাদা, সমতা ও ন্যায় বিচার বৃদ্ধির জন্য তার আলোকিত নেতৃত্ব এবং উদ্ভাবনের স্বীকৃতিস্বরূপ তাকে এই পুরস্কার দেওয়া হয়। 1978 সাল থেকে 2021 সাল পর্যন্ত ডক্টর ইউনুস জাতীয় ও আন্তর্জাতিক সহ প্রায় 145টি পুরস্কার অর্জন করেছেন। 2011 সালে ফেব্রুয়ারিতে ইউনুস সাসকিয়া ব্রুইস্টেন, সোফি আইজেনম্যান এবং হ্যান্স রাইটসদের সাথে একত্রে ইউনুস সামাজিক ব্যবসা গ্লোবাল ইনিশিয়েটিভস প্রতিষ্ঠা করেন। 2011 সালে তিনি স্কটল্যান্ডের গ্লাসগো ক্যালডোনিয়ান বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হন। এর আগে অবশ্য তিনি বাংলাদেশের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ছিলেন। এছাড়াও প্যারিসে অনুষ্ঠিত গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত অলিম্পিকের 2024 সালের এই সংস্করণের বিশাল ক্রীড়াযজ্ঞের সঙ্গে মিশে আছে বাংলাদেশের এই অর্থনীতিবিদের নাম। অলিম্পিকের বিডিং প্রক্রিয়ার সময়ে ডক্টর ইউনুসের শরণাপন্ন হয়েছিল প্যারিস। নিজেদের দেশে অলিম্পিকের জন্য তারই অর্থনৈতিক মডেলের উপস্থাপন করেছিল ফ্রান্স। ডক্টর ইউনুসের 3 শূন্য হলো শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য নিট কার্বন নিঃসরণ। 2024 সালের গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস আয়োজনে এই 3 বিষয়কে মূল ভূমিকায় রেখে সব পরিকল্পনা করেছে প্যারিস। এছাড়া এই অলিম্পিক থেকেই প্যারিসের অপেক্ষাকৃত পিছিয়ে থাকা সেন্ট ডেনিসের ব্যবসা ও অর্থ ব্যবস্থাপনাকেও শক্তিশালী করেছে মুসলিম বাংলাদেশি অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস। ডক্টর ইউনুস বেশ কয়েকটি বই লিখেছেন, যার মধ্যে রয়েছে বিল্ডিং সোশ্যাল বিজনেস, দ্য নিউ কাইন্ড অফ ক্যাপিটালিজম দ্যাট সার্ভস হিউম্যানিটিজ মোস্ট প্রেসিং নিউজ এবং আ ওয়ার্ল্ড অফ 3 জিরোজ, দ্য নিউ ইকোনমিক্স অফ জিরো পভার্টি, জিরো বেকারত্ব এবং জিরো নেট কার্বন নির্গমন। ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্ভুক্তিকালীন সরকার গঠন বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মোড়। ভারত সরকার এই পরিবর্তনকে কিভাবে দেখবে তা বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়ার উপর নির্ভর করবে। স্থিতিশীলতা এবং পারস্পরিক স্বার্থের উপর ভিত্তি করে ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারিত হবে। তবে সামগ্রিকভাবে ভারতের দৃষ্টিভঙ্গি হবে সতর্ক, যদিও তারা বাংলাদেশের উন্নতি স্থিতিশীলতায় আগ্রহী। তবে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। আমরা ভারতীয় হিসেবে কামনা করি আমাদের প্রতিবেশী দেশ ভালো থাকুক, সুস্থ হয়ে উঠুক বাংলাদেশ। একই হাওয়া, একই মাটি, একই পরিবেশ, এপারে ভারতবর্ষ, ওপারে বাংলাদেশ। বাজে বাঁশি গান গেয়েছি ফুলের তলায়, মোরা ভোরের বেলা ফুল তুলেছি, দুলেছি দোলায়। বাজে বাঁশি গান গেয়েছি